থ্যাংক ইউ। আপনারা এসছেন। আমরা আজকে একটু তাড়াতাড়ি প্রেস কনফারেন্স করলাম। আমাদের সামনে আগামী জাস্ট 2 ঘন্টার পরে আরও একটা কাজ আছে। তো আজকে আমি অনেকগুলো 3-4টা বিষয় নিয়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে আমাদের 6 মাসে ইকোনমিক কি অ্যাচিভমেন্ট সেটার উপরে একটা রিভিউ মিটিং হয়েছিল চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে, এবং সামনে আমরা কি চ্যালেঞ্জ ফেস করতে পারি এবং আমরা কিভাবে চ্যালেঞ্জটা উত্তরণ করব সেটা নিয়ে আজকে একটা বড় মিটিং হয়েছে। চিফ অ্যাডভাইজার ছিলেন, ফিনান্স অ্যাডভাইজার ছিলেন, ফজল কবির খান ছিলেন, খাদ্য অ্যাডভাইজার ছিলেন, এবং অনেক সিনিয়র বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, স্পেশাল অনভয় অন প্রফেসর ইউনূসের স্পেশাল অনভয় লুৎফে সিদ্দিকী ছিলেন, এবং অনেক সেক্রেটারি ছিলেন। সবাই আজকে খুব একটা থ্রেডওয়্যার ডিসকাশন হয় যে বাংলাদেশের ইকোনমি এখন কোথায় দাঁড়িয়েছে এবং আমরা কোথায় যাচ্ছি, এটা একটা। তো এটার প্রথমে আমি বলি হচ্ছে যে আমাদের গত বছরের যে গত বছরের আমাদের যে জিডিপির যে হিসাব, জিডিপি গ্রোথের হিসাবে এটা একটা ফাইনালাইজ হয়েছে। তো সেটা এই মিটিংয়ে ফার্স্টে এটা রিভিল করা হয়। সেটা হচ্ছে যে আপনি জানেন গত বছর অর্থ বছর শেষ হয় June 30, 2024, মানে এটা 2023-2024 অর্থ বছরের ফাইনাল হিসাব। জিডিপির গ্রোথ হচ্ছে 4.22, যেটা আগে দেখানো হয়েছিল 5.8 সামথিং। আপনি একটু দেখে নিন, এটা 4.22%, যেটা আগে দেখা হয়েছিল প্রভিশনাল গ্রোথে দেখানো হয়েছিল 5.82, কিন্তু ফাইনাল ফিগার হচ্ছে 4.22%। জিডিপি সাইজ বলা হচ্ছে এখন বাংলাদেশের বাংলাদেশি টাকায় হচ্ছে 50,027 বিলিয়ন টাকা, যেটা $450 বিলিয়ন ফাইনাল এস্টিমেটে। তারপরে হচ্ছে পার ক্যাপিটা জিএনআই, আপনি যে গ্রস ন্যাশনাল ইনকাম, সেটা হচ্ছে $2,738, এবং ফাইনাল এস্টিমেটে, যেটা আগে মানে প্রভিশনাল এস্টিমেট যেটা ছিল 2784, এটা। আর জিডিপির হিসাব আগে প্রভিশনাল যেটা মানে ধরা হয়েছিল হলো $459 বিলিয়ন। তো এটা ফাইনাল এস্টিমেটে এসছে হচ্ছে $450 বিলিয়ন। এটা আজকে দেওয়া হচ্ছে। এবং আজকে আরও একটা বিষয় আসছে, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে কালকে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, এবং ওরই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন কিছুদিন আগে প্রফেসর ইউনূস জানিয়েছিলেন, একটা মিটিং করেছিলেন একটা সিনিয়র আইন শৃঙ্খলা বাহিনীদের কর্মকর্তাদের সাথে। সেখানে হোম অ্যাডভাইজার ছিলেন, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন হোম অ্যাফেয়ার্স খোদাবক্স চৌধুরী ছিলেন। সেই জায়গায় আমাদের ওনার ডিসিশন ছিল যে একটা কমান্ড সেন্টার এস্টাবলিশ করা, একটা সেন্ট্রাল, যার ফলে প্রত্যেকটা ল এনফোর্সিং এজেন্সি কে কী কাজ করছে সেটা যাতে খুব ভালো কোঅর্ডিনেট করা যায়। তো আপনারা জেনে খুশি হবেন যে আজকে 6টায় এই কমান্ড সেন্টারটা এটা রোল আউট হচ্ছে, এটা তার কাজ শুরু করছে। এবং এইখানে রেগুলার যেগুলো আইনশৃঙ্খলা বাহিনী যেগুলো আছে, যেগুলো হোম মিনিস্ট্রির সাথে যুক্ত, পুলিশ আছে, বিজিবি আছে, তারপরে কোস্টগার্ড আছে, র্যাব আছে, এদের বাইরে যে আরও থাকবে হচ্ছে আর্ম ফোর্সেসেরও এখানে প্রতিনিধি থাকবে। এটা একটা পুরো, আপনারা জানেন আর্ম ফোর্সেস ল এনফোর্সিংয়ের কাজ করছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হয়েছে সেই অগাস্ট মাসের থেকে। তো আমরা আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে। পুরো জায়গায় যদি দেখা যায় যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার একটা আশঙ্কা হচ্ছে, সেখানে এই কুইক রেসপন্স করবেন তারা। আর আজকে আর একটা বিষয় হচ্ছে যে আমরা
কোরিয়ান ইপিজেড আপনারা জানেন, কোরিয়ান ইপিজেড বাংলাদেশে যেগুলো বেসরকারি এবং বিদেশি বিনিয়োগের যেটা ইপিজেড, এটা ইপিজেড মানে এক্সপোর্ট প্রসেসিং জোন, একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেটা 2,500 একরের উপর একটা জায়গায়। এইটা কোরিয়ান ইপিজেডের একটা জমি নিয়ে অনেক দিন সমস্যা ছিল, বিশেষ করে গত স্বৈরাচারী গভর্নমেন্টের আমলে এই জমিটার দিকে চোখ পড়েছিল সেই সময়ের খুবই বড় বড় পলিটিশিয়ানরা। তারা চাচ্ছিলেন যে তার জমিগুলো, এই 2,500 জমি যিনি ডেভেলপ করেছেন, এটা তারা নিয়ে নিতে চাচ্ছিল। ফলে যেটা হয়েছে যে কোরিয়ান ইপিজেডের এই অনেক বড় বড় কোম্পানি, কোরিয়ান আপনি জানেন স্যামসাং, এরা অনেক বড় বড় কোম্পানি এখানে কোরিয়ান ইপিজেডে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছিল, কিন্তু এই যে জমি নিয়ে যে জটিলতা, সেটার কারণে এটা হচ্ছিল না, এই জটিলতাটা যাচ্ছিলই না। তো এত বছর ধরে কিহাকসুন, উনি বাংলাদেশে ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনভেস্টর, এবং কিহাকসুনের ইয়াংওয়াং হচ্ছে বাংলাদেশের লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার। এই যে সমস্যাগুলো তৈরি করছিল সেই সময় পতিত স্বৈরাচারের কানেক্টেড পলিটিশিয়ানরা বা তাদের পাওয়ারফুল পলিটিশিয়ানরা, এর ফলে বিদেশি যে বিনিয়োগ, বড় একটা বিনিয়োগ বাংলাদেশে আসে নাই। এবং ইভেন কিহাকসুন নিজে বাংলাদেশের বিনিয়োগের বাইরে উনি অনেক বিনিয়োগ ভিয়েতনামে নিয়ে গেছেন, সেখানে তার কোম্পানি অনেক বড় হয়েছে। তো আমাদের এই প্রথম একটা বড় চ্যালেঞ্জ ছিল যে এই কোরিয়ান ইপিজেডের যে ল্যান্ডের সমস্যাটা যে করেই হোক এটা ঠিক করতে হবে। এবং আমরা কোরিয়ান ইপিজেডকে আমরা কথা দিয়েছিলাম 6ই ফেব্রুয়ারির মধ্যে তাদের যে ল্যান্ডের যে সমস্যাগুলো এটা দূরীভূত হবে, এবং আমরা ঠিক 6ই ফেব্রুয়ারি তাদের হাতে তাদের ল্যান্ডের মিউটেশন পেপার সমস্ত কিছু তাদের হাতে হস্তান্তরিত। এখানে এখন আর কোরিয়ান ইপিজেডের কোনো ধরনের কোনো সমস্যা নাই। আমরা আশা করব কোরিয়ান ইপিজেডে বড় বড় বিনিয়োগ আসবে এবং এর ফলে হাজার হাজার জব তৈরি হবে, খুব ভালো ভালো জব তৈরি হবে। আর আজকে লাস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির গত 6 মাসে কি করলো, এবং আমরা আগামী একটা বছর বা আমাদের যতদিন টেনিউর আছে আমরা কি করতে চাচ্ছি, সেটার উপরে একটা বড় একটা পেপার প্রেজেন্টেশন হয়েছে। আমরা এই পেপারটা খুব দ্রুত এটার যেগুলো মূল সারবস্তু সেগুলো আপনাদের সাথে হাজির করব, খুব দ্রুত এটা আপলোডেড হবে। তো তার আগে আমরা যেটা বলি, যেটা জানাচ্ছি যে সেটা হচ্ছে যে এখানে অনেকগুলো বিষয় নিয়ে আসছে, মূল্যস্ফীতির গতিধারা নিয়ে আসছে, মূল্যস্ফীতি কোথায় হচ্ছে, তারপরে খাদ্য নিরাপত্তার উপর একটা প্রেজেন্টেশন ছিল, রাজস্ব বিদ্যুৎ জ্বালানি নিরাপত্তা নিয়ে একটা বড় প্রেজেন্টেশন ছিল, রাজস্ব আহরণ আমরা কেমন করছি, কেন রাজস্ব আহরণের উপর নির্ভর করছে যে সরকারি কর্মচারীদের বেতন বা সরকারের ডেভেলপমেন্ট এক্সপেন্সেস মিট আপ করা। আর এছাড়া আর্থিক খাত আমরা কেমন করছি, এবং শেষে ব্যাংকিং সেক্টর আমরা কেমন করছি, এবং বৈদেশিক বাণিজ্য, এই প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা প্রেজেন্টেশন ছিল। এবং আমরা যেটা প্রফেসর ইউনুস চিফ অ্যাডভাইজার বলেছেন, উনি স্যাটিসফাইড। আমরা যে প্রথম কথা হচ্ছে যে ওই মিটিংয়ে যারা ছিলেন তারা বলেছেন যে বাংলাদেশের ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে, খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। আমরা দেখছি যে ইকোনমির যেগুলো কি ইন্ডিকেটরস সেগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। আপনার এক্সপোর্ট গত 6 মাসে এই গভর্নমেন্টের 6 মাসে, আমরা তো যদিও জুলাই মাস আমাদের ইয়েতে ছিল না, এই 5 মাসও যদি ধরেন এটা 10% মতো গ্রোথ, ইম্পোর্টের গ্রোথ হয়েছে, আপনি জব তৈরি হচ্ছে নতুন নতুন। তারপরে আমাদের ইনফ্লেশন আপনি জানেন একটা সময় 12%-এর মতো উঠে গিয়েছিল, ইনফ্লেশন আবার পয়েন্ট টু পয়েন্ট হিসাবে এটা 9%, মানে সিঙ্গেল ডিজিটে এসছে। এবং পলিসি রেট আমরা জানেন এগ্রেসিভলি ইন্টারেস্ট রেট হাইক হয়েছিল, সে ইন্টারেস্ট রেটটাকে আমরা হাইক করার কারণে আমরা দেখছিলাম যে ইন্টারেস্ট রেট হাইক গ্লোবালি এটাই সবচেয়ে স্বীকৃত হচ্ছে যে ইন্টারেস্ট রেটকে হাইক করে আপনি ইনফ্লেশনকে কমানো, এবং আমরা দেখছি যে এটা কাজ করছে। এবং এই কাজ করার কারণে এখন ইনফ্লেশনটা কমে আসছে, এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাই জুলাই
এটা 7.5% মধ্যে আসবে। এবং খাদ্য পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয়, খাদ্য পরিস্থিতি এবং খাদ্য পরিস্থিতির সরবরাহের উপরে আমরা বলতে পারি যে রোজার মাসে আমরা কোনো ধরনের কোনো ইনফ্লেশনের সেরকম প্রেশার আমরা আশা করছি যে এটা হবে না। তারপরে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জেরগুলোও এখানে আসছে। আমি কিছু কিছু জায়গায় আপনাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছি। যেমন ধরেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপগুলো এই মিটিংয়ে যেটা বলা হয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি এবং সহায়ক রাজস্ব নীতি গ্রহণ করা হয়েছে। নিতে সুদের হার 2024 সালে ছিল 8%, ধাপে ধাপে তা বৃদ্ধি করে ডিসেম্বর 2024 সালে 10% উন্নতি করা হয়েছে। নীতি সুদ মানে বুঝুন তো পলিসি ইন্টারেস্ট রেট। এবং এর ফলে নীতি সুদ হারের করিডোরের ঊর্ধ্বসীমা 11.5% উন্নতি হয়েছে। সকল প্রকার ডিভলভমেন্ট টাকা ছাপানো বন্ধ রাখা হয়েছে। সকল প্রকার টাকা ছাপানো বন্ধ রাখা হয়েছে। কম গুরুত্বপূর্ণ অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প বাতিল সহ সরকারি খরচ হ্রাসের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। চাল, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর শুল্ক অব্যাহতি হ্রাস করা হয়েছে। ঢাকা এবং চট্টগ্রাম জেলা শহরে OMS এর মাধ্যমে ডিসেম্বর মাসে সুলভে সবজি বিক্রি করা হয়েছে। দেশের 1 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে পণ্য সরবরাহের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ট্রাকের মাধ্যমে বিভাগীয় শহরগুলোতে তেল, চিনি, ডাল এবং রমজান উপলক্ষে খেজুর এবং ছোলা সুলভ মূল্যে সরবরাহ করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করেছে। এর ফলে প্রতিটি জেলার 10 সদস্য বিশিষ্ট টাস্কফোর্স গঠন করা হয়েছে। তবে এই সকল পদক্ষেপ সত্ত্বেও আমি বলি যে 2022-23 সালে অর্থবছর হতে গড় মূল্যস্ফীতি আসলে 9% উপরে ছিল। যদিও আমরা তাদের যে ডেটাটা কতটা কি আমরা মনে করি যে অনেক ডেটাই ম্যানিপুলেটেড ছিল। এবং আপনি যদি এক্সপার্টদের সাথে কথা বলেন তারা বলবেন যে স্বৈরাচারের শেষের দিকে তারা ডেটা এতই ম্যানিপুলেটেড করেছেন যে রেট অনেক হাই থাকা সত্ত্বেও সেটাকে 9-10 দেখানো হয়েছে ইনফ্লেশন। চলতি অর্থ বছরে জুলাই মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি 11% ছাড়িয়ে যায়। জানুয়ারি 2025 সালে কিছুটা কমে তা 9.94% ছাড়িয়েছে। সবচেয়ে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ডিসেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছিল 12.92%। জানুয়ারি 2025-এ এটা হ্রাস পেয়ে 10.72% দাঁড়িয়েছে। দ্যাট মিনস 2% এর উপর এটা কমেছে। আর এটা ছিল হলো মূল্যস্ফীতির উপরে। তারপরে খাদ্য নিরাপত্তার বিষয়ে আমি বলছি। বর্তমান পরিস্থিতি আমরা আপনাকে জানাচ্ছি যে আপনারা জানেন গত বছর 6টি বড় বন্যা হয়েছে এবং এমন সব জায়গায় হয়েছে যে সমস্ত জায়গায় আসলে খুব ভালো ফসল হয়, আমরা কনফার্ম সেই জায়গা থেকে ফসল পাই। কিন্তু দেখা যাচ্ছে এই ফসলের ফলে দুই দফা একটানা বন্যা হয়েছে এবং ফলে আউশ এবং আমনের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে 9.55 লক্ষ এবং 9.58 লক্ষ মেট্রিক টন কম হয়েছে। তারপরেও আমরা বলছি যে আমাদের এখন খাদ্যশস্যের মজুদ রয়েছে 1.36 মিলিয়ন মেট্রিক টন। হ্যাঁ, না এখন এটা বাট এটা গত বছরতে কম হলেও আমরা যে পরিমাণ খাদ্যশস্য আমদানি হচ্ছে আমরা আশাবাদী খাদ্যশস্যের মূল্য আরও কমবে। এবং ইন্টারন্যাশনালি আমরা যেটা দেখছি যে হুইটের এবং রাইসের দাম কমছে এবং ফলে আমরা আশা করছি যে বাংলাদেশেও এটার রিফ্লেকশন হবে। আর মজুদ ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে চলতি অর্থ বছরে আরও 9 লক্ষ টন খাদ্যশস্য আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। ইউরিয়া সারের বাফার স্টক প্রায় 8 লক্ষ মেট্রিক টনে উন্নত করা হয়েছে।
যা আগামী মার্চ মাস পর্যন্ত অব্যাহত থাকবে। সারের মূল্য স্থিতি রাখার লক্ষ্যে ভর্তুকি প্রদান অব্যাহত রয়েছে। চলতি অর্থ বছরে সংশোধিত বাজেটে এ বাবদ 28,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। খাদ্য ভর্তুকি বাবদ চলতি অর্থ বছরে সংশোধিত বাজেটে 8,059 কোটি টাকা বরাদ্দ রয়েছে। মূলত ওএমএস, টিসিবি, খাদ্যবান্ধব কর্মসূচি সারা বছর চলমান রাখার লক্ষ্যে বর্ধিত হারে বরাদ্দ রাখা হয়েছে। আমি আমার মনে হয় এগুলো আরও একটু পড়বো, আপনারা একটু পাবেন। তারপরে বলছি বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা। বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 রহিত করা হয়েছে। আপনারা জানেন এই আইনটা ছিল চুরির খুব মডেল একটা। এর মাধ্যমে অনেকে বলেন লক্ষ কোটি টাকা চুরি করা হয়েছে এই একটা আইনের বলে। বিদ্যুৎ খাতে বকেয়া ব্যাপকভাবে কমিয়ে আনার লক্ষ্যে চলতি অর্থ বছরে ভর্তুকির পরিমাণ 40,000 কোটি টাকা থেকে বৃদ্ধি করে সংশোধিত বাজেটে 62,000 কোটি টাকায় উন্নীত করা হয়েছে। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধি না করে উৎপাদন খরচ কমিয়ে আনার মাধ্যমে ভর্তুকি নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এর ফলে চলতি অর্থ বছরের সর্বমোট 11,444 কোটি টাকা সাশ্রয়, প্রায় 10% ব্যয় হ্রাস করা সম্ভব হবে বলে অনুমান করা হচ্ছে। উৎপাদন ব্যয় যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার জন্য ইতিপূর্বে সম্পাদিত চুক্তিতে বিদ্যুতের ক্রয় মূল্য পুনর্বিবেচনা এবং এনার্জি অডিট বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশীয় উৎস হতে গ্যাস সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে নতুন কূপ খননের মাধ্যমে দৈনিক 648 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 2028 সালের মধ্যে তা বৃদ্ধি করে 1500 মিলিয়ন ঘনফুটে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন রিগ ক্রয় সহ বাপেক্সের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। রাজস্ব আহরণ আপনারা জানেন একটা বড় চ্যালেঞ্জ ছিল, এবং আমরা এসে দেখেছি যে আমরা যখন গভর্নমেন্ট যখন টেক ওভার করে দেখা যায় যে আমরা নেগেটিভে ছিলাম। মানে আমরা যা রাজস্ব তার চেয়ে আমাদের ব্যয় বেশি হচ্ছে, আমরা পুরোপুরি আহরণটা নেগেটিভ ছিল। তো সেই জায়গায় আপনি দেখেন বাংলাদেশের যেটা হয়েছে যে অন্যান্য যে কোনো দেশের তুলনায় আমার মনে হয় ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লোয়েস্ট হচ্ছে বাংলাদেশের কর জিডিপি, যেটা এখন 7.3%। ওইসিডির 2022 সালের উপাত্ত অনুযায়ী এশিয়া প্যাসিফিক অঞ্চলের গড় কর জিডিপি অনুপাত ছিল 19%-র বেশি, যেখানে আমাদেরটা 7.3। আয়কর বৃদ্ধিতে গৃহীত পদক্ষেপসমূহ যেগুলো ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে সেগুলো হচ্ছে করদাতা বান্ধব পরিবেশ ও নিরবচ্ছিন্ন সেবা প্রদান নিশ্চিতকল্পে আয়কর বিভাগের পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া আয়কর আইন 2023-এর প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবের জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। কর ব্যয় হ্রাস করার লক্ষ্যে 6টি কর অব্যাহতির এসআরও বাতিল এবং আয়কর বাতিল 2023-এর ষষ্ঠ তফসিলের সংশ্লিষ্ট অংশ সংশোধন করা হয়েছে। 4 সিটি কর্পোরেশনের অধিক্ষেত্রাধীন সকল সরকারি কর্মচারী, সকল তফসিলি ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, 4টি মোবাইল অপারেটর কোম্পানি কর্মকর্তা কর্মচারী এবং 6টি বহুজাতিক কোম্পানির সকল কর্মকর্তা কর্মচারীদের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতা করা হয়েছে। এটার মূল কারণ হচ্ছে এর মাধ্যমে যাতে লিকেজ না হয়, কেউ যেন এর করের বাইরে যেতে না পারেন। ই রিটার্ন সিস্টেমকে অধিকতর করদাতা বান্ধব করার জন্য ই রিটার্ন কল সেন্টার চালু করা হয়েছে। আর রাজস্ব আহরণ বৃদ্ধি ও করবান্ধব সেবার প্রসারে আয়কর বিভাগে সম্প্রসারণ করে 10টি কর অঞ্চল, 3টি বিশেষ ইউনিট কার্যক্রম শুরু হয়েছে। ভ্যাট আহরণে বৃদ্ধিতে গৃহীত পদক্ষেপ। মূল্য সংযোজন কর আদায় বৃদ্ধিতে কর অব্যাহতি যৌক্তিকীকরণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মূল্য সংযোজন কর আইন ও বিধিবিধান পদ্ধতি সহজকরণের মাঠ পর্যায়ে দিক নির্দেশনা ও ব্যাখ্যাপত্র জারি করা হয়েছে এবং অনলাইন ভ্যাট রিটার্ন দাখিল 80% থেকে 100% উন্নতিকরণের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মূসক আইন
মূসক আদায় 52 লক্ষের তালিকাভুক্তির সীমা 50 লক্ষ থেকে 30 লক্ষ টাকায় ও নিবন্ধন সীমা 3 কোটি হতে 50 লক্ষ টাকায় হ্রাস করা হয়েছে। আমদানি পর্যায়ে ও সরবরাহ পর্যায়ে কতিপয় সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য ও মূসক আরোপযোগ্য সেবার উপরে সম্পূরক শুল্ক হার বৃদ্ধি করা হয়েছে। আমি আর কাস্টম সেটটা পড়লাম না। আচ্ছা, বৈদেশিক বাণিজ্যে 2024-25-এর, আচ্ছা আমি মনে হয় যে এটা আমরা তো আপনাদের শেয়ার করব। হ্যাঁ, আর যেটা মিটিংয়ে যেগুলো অবজারভেশন হয়েছে সেটা হচ্ছে যে চিফ অ্যাডভাইজার সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের অটোনমি যত দ্রুত এটা যাতে করা হয়, অটোনমি ইনশিওর করা হয়, এটার জন্য সেন্ট্রাল ব্যাংকের গভর্নর বলেছেন যে উনি এটা নিয়ে কাজ করছেন এবং সেন্ট্রাল ব্যাংকের যত রকমের হায়ারিং ছিল, যত রকমের এমপ্লয়মেন্ট, সবগুলো ফ্রোজেন করা হয়েছে। কোনো ধরনের নতুন কোনো আর রিক্রুটমেন্ট করা হচ্ছে না। মিটিংয়ের মধ্যে প্রফেসর ইউনূস বলেছেন যারা যারা এই যে ব্যাংক ডাকাতির সাথে জড়িত, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনার কথা বলেছেন। তারা যেন আইনের আওতার বাইরে না থাকে, যে করেই হোক তাদেরকে আইনের আওতায় আনার জন্য উনি এমফাসিস দিয়েছেন। উনি বলেছেন যে এটা খুব যারা এই কাজগুলো করছে তারা আসলে বাংলাদেশের সাধারণ মানুষের টাকাটা মেরে দিয়েছে। তো তাদেরকে যে করেই হোক, যারা যারা এখানে আছেন, যে করে হোক তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। তো সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন যে এস আলম গ্রুপ, আপনি জানেন এস আলমের বাংলাদেশে যত অ্যাসেট আছে সব ফ্রোজেন করা হয়েছে, অ্যাটাচ করা হয়েছে। হ্যাঁ, তারপরে নগদের বিরুদ্ধেও কিছু অ্যাকশন নেওয়া হয়েছে। তারপরে অ্যাসেট যেগুলো বাইরে যেগুলো চলে গেছে সেগুলোর বিষয়েও একটা বিশদ আলোচনা হয়েছে। সেটার মধ্যে জানানো হয়েছে যে আপনি জানেন যে ইংল্যান্ডের একটা প্রতিষ্ঠান এসে বাংলাদেশে, তাদের প্রতিনিধি এসে বাংলাদেশে ঘুরে গেছেন। এখন সুইজারল্যান্ডের একটা টিম আসছেন বাংলাদেশে, এবং আমরা ইউএসের সাথে কথা বলছি, আমরা কানাডার সাথে কথা বলছি যে করে হোক বাংলাদেশের যে টাকাটা চলে গেছে, যেটা হোয়াইট পেপারে এসছে যে $234 বিলিয়ন, সেটা কিভাবে বাংলাদেশে ফেরানো যায়। এটার জন্য মূল কাজটা হচ্ছে এটাকে ট্রেলটা ধরা, যে কোন ট্রেলে গেছে, কোথায় যে টাকাটা হয়েছে, এবং এই টাকা দিয়ে কারা কারা কী অ্যাসেট করেছেন, এবং অ্যাসেট যদি আমরা লোকেট করতে পারি সেটাকে আমরা ওই দেশে যাতে ফ্রোজেন হয়ে যায় এবং এটা ইভেনচুয়ালি যাতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়, সে বিষয়ে বিশদ বর্ণনা দিয়েছিলেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর। উনি বলেছেন যে আমরা 12টি যারা অলিগার্ক বা বড় যারা এই ব্যাংকিং সিস্টেমের থেকে লুটপাটের সাথে যারা জড়িত বা বিদেশে টাকা নিয়ে গেছেন, এদেরকে আইডেন্টিফাই করা হয়েছে এবং এদের বিরুদ্ধে এরা কিভাবে টাকা নিয়েছেন সেটার ট্রেলটা আমরা দেখছি, এবং সেটার জন্য আমরা বিদেশি এক্সপার্ট আমরা নিচ্ছি। আমরা দেখছি যে কিভাবে এই টাকাটা, এটার একটা একটা সিস্টেম আছে কিভাবে টাকাটা আনা যায়, এবং সেটা আমরা ফলো করছি। পুরো ইন্টারন্যাশনাল যেগুলো প্রোটোকল আছে, ইন্টারন্যাশনাল নর্মস যেগুলো আছে, সেগুলো নিয়ে কাজ করি, এবং এই কাজের জন্য একটা স্পেশাল এফার্ট দেওয়া হচ্ছে। স্পেশাল টাস্কফোর্স আছে, টাস্কফোর্স কাজ করছে, BFIU কাজ করছে, বাংলাদেশ CID কাজ করছে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কাজ করছে, তাদের ইন্টেলিজেন্স ইউনিট আছে এটা কাজ করছে, ACC কাজ করছে। সবাই একসাথে এফার্ট দিচ্ছেন এই টাকাটা, এটা একটা আমাদের খুব টপ প্রায়োরিটি। আর ব্যাংকের ক্ষেত্রে উনি বলেছেন যে ব্যাংকের মনিটরিংটা আরও ইন্টেন্সিফাই করা হবে, এবং 2টা ব্যাংকের উন্নতিতে উনি জানিয়েছেন যে খুব র্যাপিডলি তারা তাদের উন্নতি করেছে।
দুইটা আপনারা উনি সেন্ট্রাল ব্যাংকের থেকে জানতে পারবেন। হ্যাঁ, এবং এবং পাবলিক সেক্টর ব্যাংকেও যাতে আরও উন্নতি হয়, সেখানে ডিসিপ্লিন ফিরে আসে, সেগুলো নিয়েও কাজ করা হচ্ছে। উনি বলছেন, সেন্ট্রাল ব্যাংকের গভর্নর জানিয়েছেন যে ওনার যে ইনফ্লেশন স্ট্র্যাটেজি যেটা নিয়েছিলেন, দ্যাট ইজ মানে খুব ভালো কাজ করছে। এবং উনি বলছেন যে মোস্ট লাইকলি জুনের মধ্যে ইনফ্লেশন 7-8-এর মধ্যে এসে পড়বে। এবং উনি বলছেন যে 3 বছরের মধ্যে এই প্রথম আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট পজিটিভ হয়েছে, এবং এটা একটা ভেরি গুড নিউজ। এবং অ্যাট দ্য সেম টাইম পলিসি ইন্টারেস্ট রেটও দেখা যাচ্ছে যে এটা 0.1% একটা পজিটিভ টেরিটরিতে আসছে। এটা ইটস এ সাইন যে আমাদের ইনফ্লেশন আরও কমবে সামনে এটা, এবং আমরা আশা করছি এই ফেব্রুয়ারি এবং মার্চ মাসে এটা খুব ভালো মতো অব্যাহত থাকবে, এবং এইটার বেনিফিটটা আমরা যারা রোজার মাসে আমরা দেখব। আর বেক্সিমকোর নিয়ে অনেকে অনেক রিপোর্ট করছেন, সেক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে এটা খুবই একটা মাইক্রো, একটা ছোট প্রবলেম। সেটার জন্য প্রফেসর ইউনূস আজকের মিটিংয়ে আবারও বলেছেন এটা খুব সুষ্ঠু যাতে এটার একটা সমাধান হয়, এবং যার ফলে আমরা ওই পুরো বেক্সিমকোর আশেপাশে যেগুলো ফ্যাক্টরি অ্যাফেক্টেড হচ্ছে সব জায়গায় যাতে একটা ডিসিপ্লিন ফিরে আসে। সালেউদ্দিন ফাইন্যান্স অ্যাডভাইজার জানিয়েছেন যে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলাইজেশন বাংলাদেশে ফিরে এসছে। আমরা বলতে পারি এখন ম্যাক্রো ইকোনমিক্যালি এখন আমরা একটা স্ট্যাবল জায়গায় আসছি, এবং আমাদের যেটা এখন রিজার্ভ $20 বিলিয়ন, সেটা এখন এটা পূরণ করতে পারে 3.5 মাসের ইম্পোর্ট কস্ট, এটা মোটামুটি পূরণ করতে পারে, এবং রিজার্ভের অবস্থা সামনে আরও বেটার হবে। প্রফেসর ইউনূস সবাইকে ধন্যবাদ দিয়েছেন ইকোনমি ম্যানেজমেন্ট ভালোভাবে ম্যানেজ করার জন্য, বাট উনি বলেছেন উই নিড টু ডু বেটার। আমরা একটা রুইন ছিল, আমরা খুবই একটা বাজে অবস্থায় নিয়েছি, সেই জায়গা থেকে এখন একটা যে জায়গায় আসছে উনি বলেছেন এটার থেকে আরও বেটার জায়গায় নিতে হবে, এটা আমাদের চ্যালেঞ্জ। আর হ্যাঁ হ্যাঁ প্রবাসী আপনি একটু, হ্যাঁ এইটা আমি দিচ্ছি, এই যে না ওইটা নাই, এই যে এটা 4 লাখ করে এটা দেন। আজকের বৈঠকে প্রবাসী আয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রবাসীদের সমস্যা নিয়ে আসলে অনেক আলোচনা হয়েছে। গত 6 মাসে দেখা গেছে যে 23% মতো প্রবাসী আয়ের প্রবৃদ্ধি আছে, এবং দেখা গেছে যে আমাদের যে বিদেশি যে মাইগ্রেশন, এই মাইগ্রেশনটা বাড়ছে। তবে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এগুলো এখনই সেলিব্রেট করার কিছু নেই, কারণ এখানে আরও অনেক সম্ভাবনা রয়ে গেছে। এই সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর জন্য উনি আমাদের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছে বা সংশ্লিষ্ট সরকারি দপ্তর আছে ওখানে ওনাদেরকে নির্দেশ দিয়েছেন। আর প্রবাসীদের যে কিছু সমস্যা আসে, যে সমস্যাগুলো যাতে সমাধান করা যায়, মাইগ্রেশন বাড়ানোর জন্য উনি প্রথমত যে কয়েকটা দেশে এখনও ভিসা বন্ধ আছে বা রিক্রুটমেন্ট বন্ধ আছে, এগুলো যাতে দ্রুত চালু করা যায় এবং এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছেন। আরও যে মেশিন রিডেবল পাসপোর্টের কথা আমরা বলেছিলাম যে এর আগে যে অনেকগুলো মেশিন রিডেবল পাসপোর্টের প্রক্রিয়াগত কিছু জটিলতার কারণে মেশিন রিডেবল পাসপোর্টের অনেক আবেদন পেন্ডিং ছিল এবং এগুলো পাঠানো যাচ্ছিল না। প্রায় 4 লক্ষ পেন্ডিং মেশিন রিডেবল পাসপোর্ট বাংলাদেশের দূতাবাসগুলোতে পাঠানো হয়েছে, এবং এর আগে থেকেও কিছু পাসপোর্ট ছিল যেগুলো বিতরণের জন্য প্রস্তুত ছিল, কিন্তু নানা কারণে এগুলো বিতরণ হয়নি। সেই বিতরণগুলোও সম্পন্ন করা হয়েছে। 4 লক্ষ পুরোটাই বিতরণ, 4 লক্ষ যে মেশিন রিডেবল পাসপোর্ট ছিল সেগুলো বিতরণ করা শেষ হয়েছে, এবং প্রবাসীদের যাতে
পাসপোর্ট পেতে যাতে কোনো ধরনের সমস্যার মুখোমুখি না হতে হয়, সেজন্য প্রবাসী বাংলাদেশিদের আরও তাদের যে সেবাটা, এই সেবাটা যাতে আরও বাড়ানো যায়, এই বিষয়ে উনি আসলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। আই থিঙ্ক এগুলোই ছিল আমাদের আজকের প্রচুর বড় হয়েছে। আপনারা মানে আপনারা রেডি ফর এনি কোশ্চেন্স? হ্যাঁ হ্যাঁ, একজন 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 না, মূল প্রেজেন্টেশনটা দিয়েছেন ফাইন্যান্স সেক্রেটারি, হ্যাঁ, খায়রুজ্জামান সাহেব উনি দিয়েছেন। কিন্তু সবাই এটার পরে যেটা উনি এটা প্রেজেন্টেশন দেওয়ার পরে এটা ডিসকাশন হয়েছে যে আমরা আরও কোথায় কি ইমপ্রুভ করতে পারি, রিভিউ হয়েছে এবং আরও কোথায় কোথায় কাজ, এবং সেই যেটা হয়েছে যে চিফ অ্যাডভাইজার প্রত্যেকটা ধরে ধরে বলেছেন যে এই জায়গায় আমাদের ইমপ্রুভমেন্ট দরকার, এই জায়গায় আমাদের রিফর্ম দরকার। বাংলাদেশ ব্যাংকের অটোনমি, বাংলাদেশ ব্যাংকে যাতে খুব তার ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে সেটার বিষয়ে খুব বলেছেন। এবং সেন্ট্রাল ব্যাংকের গভর্নরও বলেছেন যে দেখেন আগে সেন্ট্রাল ব্যাংকেরকে আজে বাজে কাজও করতে হতো, যেমন কোন ব্যাংকের এমডি বিদেশে যাবেন সেটারও অ্যাপ্রুভাল ক্লিয়ারেন্সটা সেন্ট্রাল ব্যাংকের থেকে নিতে হতো, বা দেখা যাচ্ছে কোনো ব্যাংকের বেতন, এমডির প্রাইভেট ব্যাংকের বেতন কত হবে সেটারও অ্যাপ্রুভাল সেন্ট্রাল ব্যাংকে জানাতে হতো। এইগুলো কাজ তো সেন্ট্রাল ব্যাংকের না। সেন্ট্রাল ব্যাংকের যেগুলো কোর কাজ সেই জায়গায় সেন্ট্রাল ব্যাংক থাকবে। এবং দেখা যাচ্ছে যে এবং অনেক জনবলের বিষয়েও অনেক কথা হয়েছে এটা। তো সেই জন্য যেটা হয়েছে যে নিউ হায়ারিং পুরোপুরি ফ্রোজেন হয়ে গেছে এবং ভালো চলছে। শফিক ভাই, আমি এসএম রাশেদুল ইসলাম। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অর্থনীতির সার্বিক পরিস্থিতিতে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং আমরা দেখেছি যে গত 6 মাসে রেমিটেন্স, এক্সপোর্ট বা এক্সচেঞ্জ রেট এবং রিজার্ভ সবকিছু ভালো করছি। কিন্তু আপনি জানেন যে সিপিডি সাম্প্রতিক সময় বলেছে যে গত 6 মাসে সরকারের অর্থনীতিতে খুব কার্যকর পদক্ষেপ নিতে দেখি নাই। কার্যকর পদক্ষেপ না নিলে ইকোনমি এই জায়গায় কিভাবে আসে? এক্সপোর্টেরই বা এইভাবে কীভাবে গ্রোথ হয়, বা ইনফ্লেশনই বা কীভাবে নেমে আসে, বা ব্যাংকিং সেক্টরেই কীভাবে ডিসিপ্লিন আসে? ঠিক না? এটা অনেকে ওনাদের অবজারভেশন দিয়েছেন, আমরা সবাইকে ওয়েলকাম জানাই, সবাই তাদের মন্তব্য করবেন। ওনারা সিপিডি খুব নামকরা থিঙ্ক ট্যাঙ্ক, কিন্তু আমার মনে হয় যে ওনাদের কাছে সম্পূর্ণ ডেটা নাই, বা আমরা কি মেজারগুলো করেছি, সে মেজারগুলো নিয়েছি সে বিষয়ে ওনারা আমার মনে হয় আরও জানাশোনার বিষয় ছিল, সেটা হয়তো আর নাই। আমি মনির, আমি যোগান্তরের কাজ করছি। ছোট্ট দুইটা প্রশ্ন। ডাটা ম্যানিপুলেশনের কথা যেটা বলছেন যে জিএনআই পার ক্যাপিটা 2738 মার্কিন ডলার, কিন্তু বাজেটের লক্ষ্যমাত্রা কিন্তু এরকমই ছিল, খুবই কাছাকাছি। কিন্তু এটা যদি হয় তাহলে ডাটা ম্যানিপুলেশনটা কীভাবে হয় এটা বলবেন? কোন ডাটা ম্যানিপুলেশন? আপনি জিডিপি এবং অন্যান্য ডাটা ম্যানিপুলেশন নিয়ে বলছিলেন যে ডাটা ম্যানিপুলেট করা হয়েছে, কিন্তু এটা জিএনআই যেটা 30 জুন পর্যন্ত যেটা, হ্যাঁ, 2738 মার্কিন ডলার বাজেটের লক্ষ্যমাত্রা এবং আগের বছরগুলোতে এটা গত বছরের কথা বলছি, এই বছরের না, গত বছরেরটা 2023-24-এর। আর একটা বিষয় হলো ব্যালেন্স অফ পেমেন্ট এবং রিজার্ভ নিয়ে যেটা বলছি, হ্যাঁ, সেটা কারণ এখন বর্তমানে আমদানি এবার বিলাসী পণ্যের আমদানি সম্পূর্ণ বন্ধ, এবং আমাদের দেশের মানুষের বড় একটা অংশ ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যায়, তো ইন্ডিয়াতে চিকিৎসা বন্ধ, তো সেখানে তো রিজার্ভ বেড়ে গেছে। এটা এর বিপরীতে তো রপ্তানি এবং সবকিছু আসতেছে, সবকিছু সামান্য, এই দুইটা ব্যয় যদি হয়ে যেত ব্যালেন্স অফ পেমেন্ট এই অবস্থায় থাকতো না। এটা অর্থনীতি কীভাবে ঘুরে গেছে সেটা বলছে। মানে আমাদের লাক্সারি পণ্য যে খুব বেশি আসে তা না, ঠিক আছে, সেটার যে খুব রিফ্লেকশন হয় সেটা না। আর ইন্ডিয়াতে কতজন যাচ্ছেন সেটাও না, কিন্তু কথা হচ্ছে যে আমরা দেখছি যে এক্সপোর্টের পারফরমেন্স খুবই ভালো, এবং এই ইম্পোর্ট আমরা দিব, ইম্পোর্টও তো ঘুরে দাঁড়িয়েছে, ইম্পোর্ট গ্রোথ হচ্ছে। এবং আপনি চিটাং পোর্টের এটা একটা বড় বিষয় হচ্ছে চিটাং পোর্টে কন্টেনার হ্যান্ডলিং,
এটা যদি আপনি দেখেন ওইখানেও দেখবেন যে প্রায় কত আপনি কিছুদিন আগে এটা এসছে 7.5 না 10%-এর মতো, আমি ফিগারটা আউট আমার কাছে মনে নেই, বাট খুবই ভালো পজিটিভ একটা ফিগার। তো এগুলো দিজ আর অল ইন্ডিকেশন যে আমাদের ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। সর্বশেষ ক্ষেত্রে যেহেতু অর্থনীতি সমস্ত ইন্ডিকেটরগুলো ভালো বলছে, এলডিসি গ্রাজুয়েশন নিয়ে কিছু ভাবছেন কেন? এর আগের মিটিং আপনি বলছিলেন এটা বিবেচনা করছেন কিংবা নতুন কিছু ভাবা হচ্ছে কি কোনটা? এলডিসি গ্রাজুয়েশন দিয়ে চাকরি না, এটার জন্য এক্সপার্টরা আছেন, তারা এটা দেখবেন। সেটার জন্য খুব আরও ভালো চিন্তা ভাবনা করে এটা এক্সপার্টরা একটা বিষয় দেখবেন। আমি তানভীর মৌসুম জুমনাজিতে কাজ করছি। গত শনিবার ধানমন্ডি 32 নম্বরে গিয়েছিলেন বিধান ও গণপ্রকৌশলী। সেখানে গিয়ে তিনি যেটা জানিয়েছেন যে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সেটার জন্য একটা জমি বরাদ্দ দেওয়া হয়েছিল 20 কাঠা, কিন্তু সেখানে আসলে 5টা জমি দখলে আছে প্রায় 100 কাঠার মতো। তো সেটা নিয়ে এবং সর্বোপরি ধানমন্ডি 32 নম্বর নিয়ে সরকারের ভবিষ্যৎ সিদ্ধান্ত বা এখন করণীয় কি বলে ভাবছে? সেটা কাউন্সিল অফ অ্যাডভাইজার এনারা দেখবেন। এটা নিয়ে আমাদের কাছে এই বিষয়ে কোনো ইনফরমেশন নেই। শফিক ভাই, আমি শাওন আক্তার আছি টিভিএতে। আমি যেটা একটু জানতে চাচ্ছি যে ইনফ্লেশন কমানোর জন্য আসলে সুদের হার বাড়ানো এটাই পৃথিবীতে একমাত্র পথ, কিন্তু শ্রীলঙ্কায় যেভাবে ড্রাস্টিক্যালি ইনফ্লেশন নেমেছে, আমাদের এখানে নামছে না। এটার কিছু কারণ অনেকেই বলে আমাদের এখানে যে ব্যবসায়িক অলিগার্করা রয়েছেন, এক নাম্বার 2 হচ্ছে সয়াবিন তেল হঠাৎ করে উধাও হয়ে যায়, তারপরে দাম বাড়ে। কোনো একটা পণ্য উধাও হয়ে যায়, তারপর হঠাৎ দাম বাড়ে। এই বিষয়টা তদারকিতে আপনারা কি করছেন? না, এটা নিয়ে আজকে কিন্তু আপনি খুব ভালো একটা বিষয় ইয়ে করলেন। এটা নিয়ে কিন্তু মিটিংয়ে আলাপ হয়েছে যে শ্রীলঙ্কার, কিন্তু আপনার মনে রাখতে হবে শ্রীলঙ্কার আপনার জানা আছে যে শ্রীলঙ্কার ইনফ্লেশন কত উঠেছিল? ওইটা 60-70% উঠেছিল। আমাদের এখানে স্ট্যাবার্নলি এই জায়গায় এসেছিল, কিন্তু আমরা খুব নিয়ন্ত্রিত খুব এটাকে বলবো যে সফট ল্যান্ডিং করে এটাকে নামিয়ে আনা হয়েছে। হ্যাঁ, এবং আমরা মনে করি মানে আমাদের কাজটা উই ডিড বেটার দেন হোয়াট শ্রীলঙ্কা ডিড। হ্যাঁ, এবং আপনি সামনে আরও দেখবেন এটা 6-7%-এর দিকে নেমে আসবে, 7-7.5-এর মতো নেমে আসবে। আমরা মনে করি যে যদি সরবরাহ ঠিক থাকে এগুলো কোনো বিগ ইস্যু না। আমাদের মূল জিনিসটা হচ্ছে যে ভালো সরবরাহ নিশ্চিত করতে হবে। ভালো সরবরাহ ঠিক থাকলে দেখবেন যে আবার ওই যে এর আগেও তো একবার উধাও হয়ে গেল না, 2-3 দিন পর ওয়াই আবার নিয়ে আসছে। এখন আপনি যদি মনে করেন যে আমি 3-4টা পণ্য উধাও করে দিয়ে আমি কিছু মূল্য বাড়াবো, কিন্তু যদি বাজারে সাপ্লাই ঠিক থাকে তখন তো আর হোল্ডাররা এটা নিয়ে এগোতে পারে না, খুব বেশি কিছু করতে পারে না। এবং এটা নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় এটা নিয়ে কথা মিটিং করবে, এটা নিয়ে তারা ভাবছে। ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন। শহীদ ভাই, আমার ইয়াসিন রানা। আমি দুটো বিষয়ে কথা বলবো। একটা হলো যে বাংলাদেশের কি পরিমাণ রেমিটেন্স আসে, এই বিষয়টা হলো প্রতি মাসে আপডেট দেওয়া হয়, কিন্তু বাংলাদেশ থেকে যারা এক্সপোর্ট করেন ব্যবসায়ীরা, এই এক্সপোর্টের অপোজিটে কি পরিমাণ ডলার আসে এই বিষয়টা স্পেসিফিকলি আসলে সেভাবে ফোকাস করা হয় না। এটা একটা বিষয় করা হবে কিনা। আর একটা বিষয় হলো বাংলাদেশ থেকে যারা আওয়ামী লীগের নেতা কর্মী দেশের বাহিরে গিয়েছে, এটা কিছু মানুষ অবৈধভাবে গিয়েছে, কিছু বৈধভাবে গিয়েছে বিমানবন্দর কিংবা বিভিন্ন স্থলবন্দরের মাধ্যমে। এখানে আপনারা তদন্ত করছিলেন, আমরা যতটুকু জানি, যে কাদের সহযোগিতা নিয়ে এই যারা মামলার আসামি কিংবা আওয়ামী লীগের মন্ত্রী এমপি তারা বিদেশে পালিয়েছে, এই বিষয়টা আপনারা তদন্ত করছিলেন। এটা আসলে আপনাদের অগ্রগতি আসলে কি, তাদের মানে কাদের মাধ্যমে কারা জড়িত কিংবা কতজন আসলে গিয়েছে? আপনার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এটা নিয়ে আমাদের তদন্ত হচ্ছে এবং আমরা দেখছি কারা কারা আছে, তাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা হচ্ছে। এবং আমরা বারবার বলেছি যে বেশিরভাগ লোক যারা পালিয়েছেন তারা পালিয়েছেন 5 থেকে 8 তারিখের মধ্যে, যখন দেশে কোনো গভর্নমেন্ট ছিল না। তারপরেও আপনি জানেন যে 5 তারিখের থেকে প্রায় 13, 14, 15 তারিখ পর্যন্ত পুলিশ ছিল না। আমাদের ছেলে মেয়েরা রাস্তায় নেমে তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে। অনেকে তাদের পাড়ায় পাড়ায় রাত জেগে পাহারা দিয়েছেন। তো সেই জায়গায় আপনি মানে একটা এই যে উদ্ভূত পরিস্থিতিতে আমরা তারপরে পুলিশকে তাদের কাজে ফিরিয়ে এনেছি, এনে
আস্তে আস্তে তারা দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু কিন্তু অনেক ভালো। এবং আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি কয়দিন আগে বললেন না যে আপনি যদি খুনের হিসাব দেখেন, আমরা বলছি যে কিছু কিছু জায়গায় ছিনতাই বেড়ে গেছে, কিছু কিছু ডাকাতিও কিছু কিছু জায়গায় বেড়েছে, কিন্তু আপনি খুন দেখেন এই 5 বছরের মধ্যে সবচেয়ে কম। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে যে আমরা ফিগারটা দিয়েছি 5 বছরের মধ্যে সবচেয়ে কম। তাহলে কি এটা তো আমরা তো ডেটা ম্যানিপুলেট করছি না। আর আপনার প্রথম কোশ্চেনটা কি ছিল? রেমিটেন্স ইস্যুতে বাংলাদেশ থেকে যেসব প্রবাসী শ্রমিক যারা গিয়েছেন তারা যে রেমিটেন্সটা পাঠান এই বিষয়ে প্রতি মাসে হলো আপডেট দেওয়া হয়, কিন্তু যেসব ব্যবসায়ীরা এক্সপোর্ট করে না না, সেটা নিয়েও কিন্তু আমাদের এটা নিয়ে আগেই একটা ইয়ে ছিল যে যারা এক্সপোর্ট করেন অনেক ইনফ্লেটেড ফিগার আসে, তো সেটা নিয়ে এই জায়গাগুলো সমন্বয় করার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ ব্যাংক, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। এখন যে ফিগারটা আসছে আপনারা দেখেন, যে ফিগারটা পান এটা কিন্তু সমন্বয় করা ফিগার, এখানে কোনো ডাবল কাউন্টিং বা ডেটা ম্যানিপুলেশনের কোনো সুযোগ নাই। এবং আমরা যারা যারা যে কে কতটুক এক্সপোর্ট করছেন সেটা আমরা জানছি। অনেকে আমাদের বিজনেসম্যানদের মধ্যে অনেকে বলেন যে আমার $800 মিলিয়ন এক্সপোর্ট, কিন্তু আপনি যদি ডেটা খুঁজে দেন দেখেন যে এটা 500 মিলিয়নও হয়নি, সেগুলোও হয়, অনেকে ইনফ্লেটেড বলেন। বাট আমাদের এখন যে ফিগার সেটা ঠিক আছে। আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং এটা কমান সেন্টার কার অধীনে চলবে বা এটা কি প্রক্রিয়ার মধ্যে পরিচালিত হবে এটা একটু বলবেন। আরেকটা হচ্ছে আপনার কমান্ড সেন্টারটা এটা একটা সমন্বয় করবে হোম মিনিস্ট্রির, এখানে সবাই এটা এখানে প্রত্যেকটা বাহিনীর প্রতিনিধি থাকবেন এবং কন্টিনিউয়াসলি এটা মনিটর হবে। এটা কি কোনো অফিস থাকবে যেখানে নাকি সবাই আপনারা এটা আস্তে আস্তে জানতে পারবেন কি কি থাকবে কি কি থাকবে না। এটা আরও আজকে তো কাজ শুরু করবে, আপনারা যখন এটা ফুললি কাজ হবে আপনারাই ওখানে যে বুঝবেন যে তারা কিভাবে কাজ করছে। আরেকটা বিষয় আপনি বলছিলেন যে দুটো ব্যাংক ভালো করছে, বলতে কি আপনি থেমে গিয়েছেন? আমরা জানি যে যে কোনো ইতিবাচক সংবাদ কিন্তু আরেকটা সংবাদকে অনুপ্রাণিত করে, আরেকটা ব্যাংককে হয়তো অনুপ্রাণিত করে। আপনারা কি ব্যাংকের নামগুলো বলতে চাচ্ছেন না, বা কোনো কারণে কি এটা হ্যাক করতে হচ্ছে? আপনারা জানেন যে 10টা ব্যাংকের ক্ষেত্রে অনেক দুর্বলতা চিহ্নিত হয়েছিল। এই ব্যাংকগুলো যাতে তাদের দুর্বলতা কাটিয়ে উঠতে পারে সেজন্য তাদেরকে সরকারের পক্ষ থেকে নানা ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে এবং আস্তে আস্তে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াচ্ছে। এবং এই যে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া, এই প্রক্রিয়া অনুসরণ করে ইউসিবি এবং ইসলামী ব্যাংক তারা এখন এর মধ্যে যথেষ্ট ভালো করছে এবং তারা তাদের যে সমস্যাগুলো আছে এগুলো কাটিয়ে উঠে তারা আবার পুনরায় তাদের যে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম সেটা এখন সেদিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তারা ভালো করছে, এখন তারা ভালো করছে।